আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোল্ডিং কি? হোল্ডিং কেন খুলবেন, আর হোল্ডিং না খুললেই বা কী সমস্যা হবে, এই বিষয়টি নিয়ে আজকে একটু কথা বলব। বিষয়টা সিম্পল খুবই, কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ একই সাথে। হোল্ডিং শব্দটার আসলে ব্যাপকতা আছে। এটি আসলে একটি ইংরেজি শব্দ। হোল্ড থেকে আসলে হোল্ডিং শব্দটা এসেছে। হোল্ড মানে আমরা জানি যে ধারণ করা বা কোনো কিছু অধিকারে রাখা। জমি জায়গার ক্ষেত্রে হোল্ডিং শব্দটা আসলে বোঝায় যে জমির মালিকানা চিহ্নিতকরণের ক্ষেত্রে খতিয়ান ভিত্তিক যে একটা নাম্বার দেয়া হয়, সেটাকেই আসলে হোল্ডিং নাম্বার বলে। প্রত্যেক খতিয়ানের একটি হোল্ডিং নাম্বার থাকে। সরকার অবশ্য এখন চিন্তা ভাবনা করছে যে এক হোল্ডিংয়ের আন্ডারেই যাতে একজন মালিকের সব জমি জায়গা থাকে। এটি যদিও এখনও কার্যকর হয়নি, যাক সেটি ভিন্ন বিষয়। হোল্ডিং শব্দটি বাংলা অর্থ হচ্ছে জোত। এই জোত শব্দটা থেকেই জোতদার শব্দটা এসেছে, অর্থাৎ যার বেশি জোত থাকে তাকেই জোতদার বলা হতো। আমি আগেই বলেছি যে হোল্ডিং হচ্ছে একটি খতিয়ান ভিত্তিক নাম্বার। কাজে আপনার হোল্ডিং তখনই তৈরি হবে যখন আপনার নতুন একটি খতিয়ান সৃষ্টি হবে। আর আমরা জানি যে নতুন খতিয়ান সৃষ্টি হয় সাধারণত খারিজ করার মাধ্যমে। আপনি যখন নতুনভাবে কোনো খারিজ করে আপনি আলাদাভাবে খতিয়ান তৈরি করবেন, তখনই সেই খতিয়ানের জন্য আপনাকে একটি হোল্ডিং নাম্বার সংগ্রহ করতে হবে। তাহলে এই হোল্ডিং নাম্বারটা আপনি কোথায় পাবেন? এই জন্য আপনাকে ভূমি অফিসের দ্বারস্থ হতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা খারিজ করার পর বাসায় চুপ করে বসে থাকে। হোল্ডিং খোলার জন্য ভূমি অফিসে সেই খারিজের কাগজ নেওয়া যায় না। এক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয়, যে জমি ডাবল বা ট্রিপল বিক্রি হয়ে যায়। ধরুন আপনি একজন মালিকের কাছ থেকে জমি কিনেছেন। সেই জমি মালিকের মনে করেন সে খতিয়ানে যে জমিটা আপনাকে দিয়েছে, মনে করেন সেই খতিয়ানে 30 শতক জমি আছে। তো আপনি সেখান থেকে কিনেছেন 20 শতক। তাহলে আপনি যখন 20 শতক কিনে যখন খারিজ করে আলাদা খতিয়ান তৈরি করবেন, তখন ওই মালিকের খতিয়ানে 30 শতক থেকে 20 শতক বাদ গিয়ে সেই খতিয়ানে থাকবে 10 শতক। কিন্তু আপনি যখন ভূমি অফিসে যাবেন না, তখন ওই যার কাছ থেকে আপনি জমিটা কিনলেন তার জমিটা কিন্তু কর্তন হলো না। মানে তার ভূমি অফিসের যে রেজিস্টার খাতা আছে সেখানে তার 30 শতক জমি 30 শতকেই থেকে গেল। এক্ষেত্রে কী সমস্যাটা হয়, যে এখন যদি ওই মালিক যদি আবার জমি বিক্রি করেন, সাপোজ এখন উনি আরেকজনের কাছে জমি বিক্রি করবেন আপনার অজান্তে। ওই দ্বিতীয় ব্যক্তি যখন জমি কিনবেন, তখন তিনি নিশ্চয়ই ভূমি অফিসে গিয়ে খবর নেবেন যে ওনার সত্যিকার অর্থে জমি আছে কি না। তখন ভূমি অফিস থেকে, যেহেতু আপনি যান নাই, ভূমি অফিস থেকে তাকে বলা হবে যে না, ওনার ওই খতিয়ানে 30 শতক জমি আছে। কিন্তু আসলে ইতোমধ্যে 20 শতক জমি কিন্তু আপনার কাছে উনি বিক্রি করে দিয়েছেন। এটা কিন্তু যিনি দ্বিতীয়জন যিনি কিনতে গেলেন উনি কিন্তু আর এই বিষয়টা জানতে পারলেন না। তাহলে কি হবে? দেখা যাচ্ছে যে ওই জমির মালিক যদি অসৎ হয়, তাহলে তিনি আবার দেখা যাচ্ছে যে 30 শতকেই বা আবার মনে করেন 20 শতক জমি বিক্রি করে দিল। তাহলে তার জমি ছিল 30 শতক, তিনি দুইজন মালিকের কাছে 20 শতক 20 শতক করে বিক্রি করলেন, বা কারো কাছে 20 শতক, কারো কাছে 30 শতক, দেখা যায় 50 শতক বা 40 শতক জমি বিক্রি হয়ে গেল। এক্ষেত্রে তখন এই পরবর্তীতে তখন এই দুইজন যারা কিনল তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায়। এটা এই যে প্রথমজন যিনি জমি কিনলেন তার ভূমি অফিসে না যাওয়ার কারণে, হোল্ডিং না খোলার কারণেই এই সমস্যাটার সৃষ্টি হয়। আবার অনেকে এমন আছেন যে যারা জমি কিনেছেন কিন্তু খারিজই করেন নাই, ওই দলিল মূলে জমি ভোগ করে আসতেছেন। অর্থাৎ তিনি যে জমিটা কিনেছেন তার নামে নিজস্ব কোনো তিনি খতিয়ান তৈরি করেন নাই। ওই যে যার কাছে কিনছেন সেই রেকর্ডীয় মূলে এই জমিটা তিনি ভোগ করে আসতেছেন। এক্ষেত্রে আরও ভয়াবহ সমস্যা তৈরি হয়ে যায়। দেখা যাচ্ছে জমিটা যে কতবার হাত বদল হয় এটা আর বলার অপেক্ষা রাখে না। এজন্য জমি কিনলে অবশ্যই সেটা কী করতে হবে, খারিজ করে নিজের নামে নিজের খতিয়ান তৈরি করতে হবে এবং সেই খতিয়ানের হোল্ডিং নাম্বার সংগ্রহ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা